এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে মেইনলি আমরা আলোচনা করব অসহযোগ আন্দোলন সম্পর্কে। এই অসহযোগ আন্দোলন থেকে যে ধরনের প্রশ্ন আসে, সেটা মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিকের বলো, ক্লাস 11-এর বলো, যে কোনো ক্লাসের জন্য আজকের এই ভিডিওটা। এবং এই অসহযোগ আন্দোলন সম্পর্কে যাই প্রশ্ন আসুক না কেন, আজকের এই ভিডিওটা দেখলে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তার পাশাপাশি তুমি নিজেই কিন্তু যে কোশ্চেন সেখান থেকে আসবে সম্পূর্ণ উত্তর তুমি কিন্তু নিজের হাতেই সুন্দরভাবে লিখতে পারবে। তো আজকের এই ভিডিওটা ভ্যারি স্পেশাল হতে চলেছে। আজকের এই ভিডিওতে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবে, ঠিক আছে? আজকে যে এই ভিডিওতে আমি মেইনলি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো একটু দেখো। যে কারণ, অসহযোগ আন্দোলনের কারণ, কর্মসূচি এবং ফল, এই প্রত্যাহারের কারণ কি ছিল, মানে অসহযোগ আন্দোলনের কারণ কি কি কর্মসূচি গ্রহণ করেছিল এবং কি কারণে এই আন্দোলনটা প্রত্যাহার করেছিল, এই সমস্ত কিছু বিষয় আমরা যদি জানতে পারি, এখান থেকে যে প্রশ্নে আসুক না কেন খুব সুন্দরভাবে আমরা কিন্তু আনসার করতে পারবো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম সবাইকে। আজকের এই ভিডিওতে মেইনলি যেটা আমি তোমাদেরকে বলে দিলাম, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন, সেই 3টা কোশ্চেন দিয়ে মেইনলি আজকের এই ভিডিওতে ধরে ধরে ছবি এঁকে এঁকে বোঝাবো, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথমেই আমাদের যেটা রয়েছে যে অসহযোগ আন্দোলন সম্পর্কে পড়বো। প্রথমে কারণ পড়বো, তারপরে কর্মসূচি, তারপরে প্রত্যাহারের কারণ। তো প্রথমেই যেহেতু কারণ পড়বো, তাই এগুলো আমি কী করবো, মুছে দেবো। এটা পরে আবার পুনরায় আমি লিখে তোমাদেরকে কিন্তু পড়াবো। তো প্রথমে এই দুইটা আগে আমরা কিন্তু কী করবো, মুছে নেব। তো দেন তারপরে আমরা প্রথমেই যেটা বুঝতে হবে যে একটা আন্দোলন হয়েছিল ভারতবর্ষের কোনো একটা সময়ে, যখন একটা আন্দোলন সংগঠিত হয়েছিল, তার কারণ, তার কর্মসূচি, কেন প্রত্যাহার করেছিলেন সে সম্পর্কে আমাদের জানতে হবে। এর মেনলি আগের যে ভিডিওগুলো আমি দিয়েছি, সেই ভিডিওগুলো খেদা সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, এছাড়া সেই চম্পারণে, বিহারের চম্পারণে যখন কৃষক সমাজের মানুষের ওপর ব্রিটিশ সরকার অত্যাচার করছিল, তখন একজন মানুষ কিন্তু এগিয়ে এসেছিলেন, তার নাম গান্ধীজি। এর পরবর্তীতে যখন খেদা সত্যাগ্রহ হয়, সেখানেও তিনি এগিয়ে এসেছিলেন। আহমেদাবাদেও একই ঘটনার পরবর্তীতে যখন গান্ধীজি আবারও সেই কৃষক মানুষের, সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান এবং আন্দোলন শুরু করেন, তারপরেই এরকম ধীরে ধীরে আন্দোলন করতে শুরু করে। এর পরবর্তীতে মানে কিছু কিছু সময় এরা আন্দোলন করতে শুরু করে। 1918, 1919 সত্যাগ্রহগুলো যে হয়েছিল, সেটা তার সত্যের পথে কিন্তু আন্দোলন করেছিলেন। কিন্তু ব্রিটিশ সরকারের এরকম তাদের ওপর, মানে ছোট ছোট আন্দোলন ব্রিটিশ সরকারের পক্ষে বা তাদের ওপর কিন্তু ব্রিটিশ সরকার তো সেই ব্রিটিশ সরকারের জন্য যখন সাধারণ মানুষগুলো ঐক্যবদ্ধভাবে তাদের জন্য বিদ্রোহ করছে, প্রতিবাদ করছে, তাদের যে ন্যায্য পাওয়াটা তারা দাবি করছে, কিন্তু ব্রিটিশ সরকার তারা সাধারণ মানুষ বিভিন্ন আন্দোলন করার পরেও, বিভিন্ন তাদের প্রতিবাদমূলক কর্মসূচি গ্রহণ করার পরেও ব্রিটিশ সরকার কিন্তু সাধারণ মানুষের যে তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে ইচ্ছা, সেগুলোকে কিন্তু মূল্যায়ন করেনি। যার কারণে মানুষের ওপর ব্রিটিশ সরকার এমন কিছু, মানে দিন দিন যত যাচ্ছে ব্রিটিশ সরকার এমন কিছু কাজ করছিল, যেটা মানুষের পক্ষে আর সহ্য করার সম্ভব হয়নি। মানে মানুষ সহ্য করতে করতে সহ্যের সীমা কিন্তু ছাড়িয়ে গিয়েছিল। মানুষ একটা সময় সহ্য ঠিকই ধরে রাখবে, কিন্তু যখন অসহ্য হয়ে যাবে বা যখন আর সহ্য হবে না, তো সেরকম ব্রিটিশ সরকার ভারতীয়দের ওপর এমন কিছু আচরণমূলক কাজ করেছিল, এমন কিছু তাদেরকে স্বার্থের মাধ্যমে তাদেরকে এমন কিছু ভারতীয়দের ব্যবহার করেছিল, যার কারণে ভারতীয়দের অত্যাচার করেছিল, যার কারণেই কিন্তু ভারতীয়রা এক সময় আর সহ্য করতে পারেনি এবং একটা বিরাট বড় এক দল নিয়ে একটা আন্দোলন শুরু করেছিল, যেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। আরেকটা যদি আমি পরিষ্কার করে বলতে চাই, তাহলে দেখব যে এই যে অসহযোগ আন্দোলনের ব্যাপারটা নিয়ে আজকে পড়বো, তার আগে যে ভিডিওগুলো রয়েছে, যেমন প্রথম থেকে যদি আমি বলি, যা 1918 সালে চম্পারণ সত্যাগ্রহ, 1919 সালে খেদা সত্যাগ্রহ, 1919 সালে আহমেদাবাদ সত্যাগ্রহ হলো। সেখানে একই একটা কারণ, যেটা হচ্ছে কৃষকদের ওপর জোর করে ব্রিটিশ সরকার কর চাপিয়ে দিত এবং তাদের ওপর কিছু হোক বা না হোক তাকে করটা দিতে হবে। তার যে রাজস্ব, তার যে পাওনা রাজস্ব, সেটা ব্রিটিশ সরকারকে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? তো এই যে সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট দুর্দশা দূর করার জন্য একজন মানুষ কিন্তু এগিয়ে এসেছিলেন, তার নাম মহাত্মা গান্ধী। কিন্তু এই মহাত্মা গান্ধী সবাইকে, কৃষক সমাজের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়েছিলেন। কিন্তু ব্রিটিশ সরকার
তার প্রতিবাদে কোনো কিছু তার মনে হয়নি, ঠিক আছে। তিনি যে কাজ করছিলেন আবারও সেই সাধারণ মানুষের ওপর সেই কাজই করছিলেন, সাধারণ মানুষের ওপর আরও তিনি অত্যাচার করেছিলেন, ঠিক আছে। যার কারণে মানুষের কিন্তু একসময় সহ্যের সীমা ছাড়িয়ে গেছিলো এবং বিরাট বড় লোক নিয়ে সেখানে সরকারি যারা কর্মী ছিল, সাধারণ মানুষ যারা ছিল, কৃষক সমাজের মানুষ, ছাত্র সমাজ, সবাই মিলে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে অসহযোগ আন্দোলন শুরু করে, যার নাম হচ্ছে অসহযোগ আন্দোলন। তারা অসহযোগ মানে তাদের সহ্য হয় না, এরকম অবস্থায় তারা একটা আন্দোলন শুরু করে, সেই আন্দোলনটার নাম হচ্ছে অসহযোগ আন্দোলন। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? তাহলে এই অসহযোগ মানে হচ্ছে, বুঝতে হবে কথাটার মানে, অসহযোগ মানে আর সহ্য হচ্ছে না। তো ব্রিটিশ সরকারের এমন কিছু কার্যগুলি ছিল যেটা সাধারণ মানুষের পক্ষে গ্রহণ করা বা সহ্য করা সম্ভব হচ্ছে না, যার কারণে সাধারণ মানুষ থেকে, কৃষক থেকে শুরু করে, চাকরিজীবী থেকে শুরু করে, ছাত্র সমাজ থেকে শুরু করে সকল স্তরের মানুষ কিন্তু একটা আন্দোলন করেছিলেন, যেটার নাম হচ্ছে অসহযোগ আন্দোলন। আর এই অসহযোগ আন্দোলনটা ঘটেছিল মেইনলি 1920 সালে। তাহলে অসহযোগ আন্দোলন ঘটেছিল। আজকের এই ভিডিওতে মেইনলি আমরা আলোচনা করব অসহযোগ আন্দোলন সম্পর্কে। এই অসহযোগ আন্দোলন থেকে যে ধরনের প্রশ্ন আসে, সেটা মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিকের বলো, ক্লাস 11-এর বলো, যে কোনো ক্লাসের জন্য আজকের এই ভিডিওটা। এবং এই অসহযোগ আন্দোলন সম্পর্কে যাই প্রশ্ন আসুক না কেন, আজকের এই ভিডিওটা দেখলে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তার পাশাপাশি তুমি নিজেই কিন্তু যে কোশ্চেন সেখান থেকে আসবে সম্পূর্ণ উত্তর তুমি কিন্তু নিজের হাতেই সুন্দরভাবে লিখতে পারবে। তো আজকের এই ভিডিওটা ভ্যারি স্পেশাল হতে চলেছে আজকের এই ভিডিওতে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবে, ঠিক আছে। আজকে যে এই ভিডিওতে আমি মেইনলি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো একটু দেখো। যে কারণ, অসহযোগ আন্দোলনের কারণ, কর্মসূচি এবং এই প্রত্যাহারের কারণ কি ছিল, মানে অসহযোগ আন্দোলনের কারণ কি কি কর্মসূচি গ্রহণ করেছিল এবং কি কারণে এই আন্দোলনটা প্রত্যাহার করেছিল, এই সমস্ত কিছু বিষয় আমরা যদি জানতে পারি, এখান থেকে যে প্রশ্নে আসুক না কেন খুব সুন্দরভাবে আমরা কিন্তু আনসার করতে পারবো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আবারও শুরু করছি এই ভিডিওটা। মেইনলি চলো এখন শুরু করি আমরা, যে এই অসহযোগ আন্দোলন 1920 সালে হয়েছিল, কারণটা কী ছিল, কেন এই অসহযোগ আন্দোলনটা ঘটেছিল। তার আগে তোমাদের প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এর আগের যে পার্টে আমি ভিডিওগুলো দিয়েছি সেখানে আমি মেনলি আলোচনা করেছি, দেখবে তোমরা, যে 1918 সালে, 1919 আর 1919, এই 1918 এবং 1919 এবং তারপরে 1919 সালে 3টা সত্যাগ্রহ কিন্তু হয়েছিল। 1 নাম্বার চম্পারণ সত্যাগ্রহ, 2 নাম্বার হচ্ছে খেদা সত্যাগ্রহ, 3 নাম্বার আহমেদাবাদ সত্যাগ্রহ। এই 3টা সত্যাগ্রহ একটাই কারণ ছিল, মেইনলি একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে ব্রিটিশ সরকার যারা ছিলেন, সেই ব্রিটিশ সরকার কিন্তু কি করেছিলেন, ব্রিটিশ সরকার সাধারণ কৃষক যে সমাজের মানুষ, সাধারণ কৃষক সমাজের মানুষের ওপর কিন্তু অত্যাচার করেছিলেন এবং তাদেরকে জোর জবস্ত কিন্তু কর দিতে বাধ্য করত। যার কারণেই গান্ধীজি যেহেতু, তিনি, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে গান্ধীজি যেহেতু সত্যের প্রতীক, তাই তিনি সবসময় সত্যকে, শান্তির পথে আন্দোলন করতে চাইলেন, সত্যের পথে চলতে চাইতেন। তিনি যেহেতু, ব্রিটিশ সরকার যেহেতু কৃষকদের ওপর একটা অসত্য কাজ করছে বা খারাপ কাজ করছে, সেই জন্য গান্ধীজি কিন্তু, মহাত্মা গান্ধী, এটা কিন্তু কৃষকদের ওপর এই অত্যাচার যে শুরু হয়েছিল, এটা কিন্তু তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি এবং সহ্য করতে পারেননি। যার কারণেই তিনি কিন্তু এগিয়ে আসেন এবং এই যে 3টে সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল, এই 3টে সত্যাগ্রহ আন্দোলনে কৃষক সমাজের মানুষের পাশে এসে দাঁড়ান এবং আন্দোলন শুরু করেন। এর পরের যে পার্টগুলো রয়েছে, যে কিন্তু এত 3টা আন্দোলন, 3টা সত্যাগ্রহ আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে করার পরেও ব্রিটিশ সরকার তার যে অত্যাচার, তার কিন্তু কোনোভাবেই কিন্তু সাধারণ মানুষের ওপর যে অত্যাচার, সেটা কিন্তু কোনোভাবেই পরবর্তীতে কমাননি। যার কারণেই শুরু হয় এই অসহযোগ আন্দোলন। তো দেখো, 3টা আন্দোলন হওয়ার পরেও যখন ব্রিটিশ সরকার সাধারণ মানুষ বা ভারতীয়দের ওপর থেকে তার অত্যাচার কমায়নি, তাই সেখান থেকে শুরু করে তাই এই যে অসহযোগ, সারা ভারতবর্ষের মানুষের ওপর, বিভিন্ন ধরনের, বিভিন্ন স্তরের মানুষের ওপর তার অত্যাচার কিন্তু কমায়নি। যার কারণে যারা চাকরিজীবী রয়েছে, যারা কৃষক সমাজের মানুষ রয়েছে, ছাত্র সমাজ থেকে শুরু করে সকল স্তরের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে মিলিতভাবে কিন্তু একটা আন্দোলন করেছিলেন, যার নামই হচ্ছে এই অসহযোগ আন্দোলন। মানে তাদের সহ্য করার ক্ষমতা ছিল না, এত কিছু আন্দোলন করলো তারা, তাদের ওপর, কৃষক সমাজের ওপর জোর করে টাকা আদায় করে নিত,
যে আমার 20 টাকা লাগবে মানে আমার 20 টাকাই লাগবে, এর 1 টাকাও কিন্তু আমি কমাবো না। তো সেরকম ধরনের অত্যাচার, সেরকম ধরনের যে তার অধিকার চাপাতো, তার আধিপত্য সাধারণ মানুষের উপর চাপাতো, যার কারণে সাধারণ মানুষ একসময় সহ্য করতে 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 তার সহ্যের সীমা কিন্তু পার হয়ে গেছিলো, অসহ্য হয়ে গেছিলো। যার কারণে এই পরবর্তীতে কী হয়েছিল, এই সাধারণ মানুষ থেকে শুরু করে, কৃষক সমাজের মানুষ থেকে শুরু করে, চাকরিজীবী মানুষ থেকে শুরু করে, সাধারণ ছাত্র সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু মিলিতভাবে, একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন শুরু করেছিল, যার নামই হচ্ছে অসহযোগ আন্দোলন। খুব সহজভাবে মেইনলি এই অসহযোগ আন্দোলনটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ কী কী ছিল, কী কী কারণে মানুষের আর সহ্য করার ক্ষমতা হয়নি, ব্রিটিশ সরকার কী এই সাধারণ মানুষের উপর কী এমন অত্যাচারমূলক কাজ করেছিল, যার কারণেই এই অসহযোগ আন্দোলন শুরু হয়। এবং এই অসহযোগ আন্দোলনটা কবে শুরু হয়? 1920-তে শুরু হয়। তাহলে 1920-তে, 1919-1920-তে হচ্ছে কি হয়, এই অসহযোগ আন্দোলন কিন্তু শুরু হয়। তো এই অসহযোগ আন্দোলনের কারণটাকে কি, প্রথমে আমি পয়েন্টগুলো লিখে নিই, তারপরে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বিস্তারিত ছবি এঁকে এঁকে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। ঠিক আছে? তো এখন যে জিনিসটা আমরা আলোচনা করব, যে অসহযোগ আন্দোলন কেন হলো, মানুষের সহ্য সীমা কিন্তু ছাড়িয়ে গেল, কিন্তু কি এমন কারণ ছিল যার কারণে মানুষ এই অসহযোগ আন্দোলন শুরু করলো। তো প্রথম যে কারণটা রয়েছে, আমি লিখেছি প্রথম কারণটা, সেটা হচ্ছে খিলাফত আন্দোলন। অনেকের মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, মধুমিতা দিদি কি বলছে খিলাফত আন্দোলন। প্রত্যেকটা জিনিস ছবি এঁকে এঁকে ধরে ধরে বোঝাবো। প্রত্যেকটা জিনিস তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মনোযোগ সহকারে কিন্তু এই বোর্ডটার দিকে তাকাতে হবে। ঠিক আছে? চলো, এই খিলাফত আন্দোলনটা বুঝতে হলে প্রথমেই আমাদের কি করতে হবে, আমি যদি আমার কথা বলি ব্যক্তিগতভাবে, যে ধরো বা স্কুলের কথাই যদি আমি ধরি, যে একজন টিচার আছে স্কুলের মধ্যে, যে একটা টিচারকে প্রত্যেকটা স্টুডেন্ট ভীষণভাবে ভালোবাসে। কেন? কারণ সে ছাত্রদের কি কমন আসবে, এক্সামে কি প্রশ্ন আসবে, কি ধরনের প্রশ্ন আসতে পারে, এবং সোজাভাবে নোট লেখা থেকে শুরু করে ভালোভাবে ছাত্রদের কিন্তু পড়ান। তো সেই টিচারটা, ধরো এটা একটা টিচার, তো এই টিচার কি আছে, অনেকগুলো স্টুডেন্ট রয়েছে, এই টিচার যখন এই স্টুডেন্টদেরকে ভালোভাবে বোঝাচ্ছে, পড়াচ্ছে, শেখাচ্ছে, কি এক্সামে ওরিয়েন্টেড যে কোশ্চেন্সগুলো আছে সেই কোশ্চেন্সগুলো এদেরকে দিচ্ছে, এদেরকে ভালোভাবে পড়াচ্ছে। কিন্তু স্কুলের বাইরের একজন লোক এসে এই স্যারটাকে স্কুলের শিক্ষকতা থেকে তাকে বার করে দিল। তাকে বলল যে তুমি আর এখানে পড়াবে না, এই স্কুলে পড়াবে না, তোমার আর কোনো যোগ্যতা নেই এই স্কুলে পড়ানো। তো এই এত সুন্দর যে স্যারটা ভালো করে আমাদের পড়াতো, তার যখন তার অধিকার কি ছিল, এই স্কুলে পড়াবে, তো এই স্কুলে পড়ানোর অধিকার যখন ছিনিয়ে নেওয়া হলো, তার যখন সম্মান, তিনি যে সম্মানটুকু সবার কাছ থেকে সম্মানটুকু যে পেয়েছিলেন, সেই সম্মান যখন বিভিন্ন মিথ্যা কথা বলে তার যখন সম্মান কমিয়ে দেওয়া হয়েছিল, অন্য কোনো বাইরের লোক এসে, দেখো এটা হচ্ছে বাইরের লোক, তো এই বাইরের লোকটা এসে যখন এই মানুষটার, মানে আমাদের যে খুব সুন্দর একটা টিচার, এই বাইরের লোকটা যখন আমাদের যে টিচার রয়েছে, সেই টিচারের যখন সম্মান মিথ্যা কথা বলে তার যে সম্মান বা তার যদি অধিকার, তার যে অধিকারগুলো ছিল সেই অধিকার, তো এই যে শিক্ষকটার যে অধিকার ছিল, সে স্কুলে পড়ানোর অধিকার, এছাড়া তার যে সম্মান ছিল, তিনি একজন ভালো মানুষ, সেই সম্মানটাও যখন তার কমিয়ে দেওয়া হয়, তার অধিকার বা সম্মান যেটুকু ছিল সেটুকু যখন ছিনিয়ে নেওয়া হয়, কমিয়ে দেওয়া হয়, তখন কি করবে এই ছাত্র সমাজের মানুষ, কি করবে, অবশ্যই সেই মোটা লোকটার উপর প্রতিবাদ করবে। ঠিক আছে? তো কেসটা ভালোভাবে বোঝো, যে মোটা লোকটার উপর কী করবে, প্রতিবাদ করবে, যে এত সুন্দর স্যারটাকে তুমি বাইরে বের করে দিলে, স্কুলের বাইরে বের করে দিলে, সে নাকি আর পড়াবে না, এত ভালো একটা টিচার। অবশ্যই আমরা প্রত্যেকেই যদি একটা ভালো টিচারকে এরকমভাবে কেউ গালিগালাজ করে, বোকাঝকা করে, বার করে দেয়, তার অধিকার থেকে বঞ্চিত করে দেয়, অবশ্যই আমি থেকে শুরু করে সমস্ত ছাত্ররাই কি করবে, সেই লোকটার বিরুদ্ধে কি করবে, প্রতিবাদ করবে, তাই না? তো যার কারণেই শুরু হবে, এই প্রতিবাদের কারণেই শুরু হবে একটা আন্দোলন, তাই না?
একটা আন্দোলন শুরু হবে, যার নাম কি হবে? টিচার আন্দোলন। কেন? কারণ এটা আমাদের টিচারকে নিয়ে হচ্ছে, তো এটা টিচার আন্দোলন। তো এরকমই একটা আন্দোলন হয়েছিল যেটার নাম হচ্ছে খিলাফত আন্দোলন। তো খিলাফত আন্দোলনটা, এটার নাম দিয়েও কি টিচার আন্দোলন, তো এটা হচ্ছে খিলাফত। খিলাফত আন্দোলনটা বুঝতে গেলে খুব সহজভাবে এই যে কাফিলা, খিলাফত মানে কি, কারণ টিচার নয়, টিচারের জায়গায় লিখে দাও কাফিলা। কাফিলা ঘটনাটা উল্টো করে যদি আমি ধরি, একই ঘটনা কিন্তু নামগুলো যদি চেঞ্জ করে দিই, তো এই মুসলমান, এরা কি, এরা হচ্ছে মুসলমান সমাজের মানুষ, মুসলমান সমাজের মানুষ, মুসলমান, মুসলমান। এই মুসলমান সমাজের মানুষদের প্রধান নেতা কি? প্রধান নেতা ছিলেন কি? প্রধান নেতা ছিলেন কাফিলা। এই কাফিলা ছিলেন মুসলমান সমাজের মানুষের প্রধান নেতা। মুসলমান সমাজের সমস্ত তার যাবতীয় যে যদি কোনো মুসলমান ধরো মানুষের যখন ধরো অসুস্থ হয়ে পড়ে বা তাদের টাকার দরকার পড়ে, সমস্ত কিছু কিন্তু কে চালান? এই কাফিলা। মানে মুসলমানদের প্রধান নেতা সমস্ত কিছু কিন্তু কে সামলাতেন? এই কাফিলা। সমস্ত কিছু দায়িত্বভার নিতেন কি? কাফিলা। মানে মুসলমান সমাজের সব থেকে ভালো কিভাবে ভালো রাখা যায় সমস্ত কিছু দায়িত্ব নিতেন কাফিলা। তো যার কারণে কি হয়, মুসলমান সমাজের মানুষ নেতাটাকে, তাদের যে কাফিলাটাকে ভীষণভাবে ভালোবাসবে, কারণ কাফিলা সবসময় মুসলমানদের যে যে জিনিসগুলো দরকার, তাদের প্রয়োজনীয়, তাদের অভাব পড়তে দিত না, সবসময় ভালো রাখার চেষ্টা করতো। তো কি হবে, অবশ্যই অবভিয়াসলি সেই মুসলমান সমাজের মানুষ সেই মানুষটাকে, কাফিলাকে ভালোবাসবে। তো হঠাৎ করে যখন এরকম একটা ব্রিটিশ, এই হচ্ছে এই মানুষটাকে ব্রিটিশ, তো ব্রিটিশ, তো এই যে ব্রিটিশ সরকার যখন, তো এই মুসলমানরা খুব ভালোভাবেই তাদের কাফিলা বা তার নেতার যে প্রধান নেতার কথা শুনে তাদের জীবনযাপন হচ্ছিল ভালোভাবে। কিন্তু হঠাৎ যখন ব্রিটিশ সরকার এই কাফিলা বা মুসলমানদের প্রধান নেতার যখন সম্মান বা অধিকারটা কমিয়ে দেয়, যে তুমি আর কাফিলার জায়গায় থাকবে না, তুমি আর নেতা থাকবে না, তুমি সাধারণ মানুষে পরিণত হবে। তাহলে সাধারণ মানুষে যখন সে কনভার্ট হবে, নেতা থেকে যখন সাধারণ মানুষে সে কনভার্ট হবে, তার অবভিয়াসলি তার সম্মান বা তার অধিকারটা কি হয়ে যাবে? কমে যাবে। আমি টিচার, আমি যদি এখন স্কুল থেকে বের করে দেয়, অবশ্যই আমার কি হবে? আমি সাধারণ মানুষের মতো খেটে খুঁটে চাষবাস করে খাবো। তো সেরকমটা হচ্ছে যখন কাফিলা বা মুসলমানদের প্রধান নেতা কাফিলা, সেই কাফিলার যখন অধিকার বা সম্মান ছিনিয়ে নেওয়া হয়, ছিনিয়ে নেয় কে? ব্রিটিশ সরকার। তো ব্রিটিশ সরকার যে কাফিলার অধিকার বা সম্মান যখন ছিনিয়ে নেয়, তখন এই যে সাধারণ মুসলমান সমাজের মানুষ কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে তোলেন, যে তুমি এটা কি করছো, এর প্রতিবাদে একটা আন্দোলন গড়ে তোলেন, যার নাম হচ্ছে এই খিলাফত আন্দোলন। তো এই খিলাফত আন্দোলনটা মেনলি, এই খিলাফত আন্দোলনের কারণেই কি হয়েছিল, পরবর্তীতে আন্দোলন তো করেছিল, তার পরবর্তীতে কিন্তু অসহযোগ আন্দোলনে এই যে মুসলমান সমাজের মানুষ কিন্তু যোগদান করেছিল। তো খিলাফত আন্দোলন হচ্ছে, তো অসহযোগ আন্দোলনের প্রধান কারণ কি ছিল? প্রধান কারণ ছিল খিলাফত আন্দোলন। কি খিলাফত আন্দোলন? মা গো, মা, ও মা, তোর কামলা কি বাড়া যায়? তো এই অসহযোগ আন্দোলনের প্রধান কারণ কি ছিল? প্রথম কারণটা খিলাফত আন্দোলন, বোঝা গেল। তো এই যে কাফিরা ছিলেন না, এই কাফিরা ছিলেন তুরস্কের নেতা। কোথাকার? তুরস্কের। তুরস্কের নেতা ছিলেন কাফিলা। এই তুরস্কের নেতা বা মুসলমানদের প্রধান নেতা ছিলেন কি? তুরস্কের নেতা কাফিলা। কাফিলা ছিলেন প্রধান নেতা। তো এখানে যে পয়েন্টটা তোমরা ব্যাখ্যাটা দেবেন, বলবে যে মুসলমান সমাজের প্রধান নেতা কাফিলার অধিকার বা সম্মান যখন ব্রিটিশ সরকার কমিয়ে দেয়, যার কারণেই কিন্তু পরবর্তীতে এই সাধারণ মুসলমান সমাজের মানুষ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে, তার নামই হচ্ছে খিলাফত আন্দোলন। এটা যদি এটা মাধ্যমিক 2012-তে এসেছিল, এটা মেইনলি এমনি সিঙ্গেল কোশ্চেন আসতে পারে যে খিলাফত আন্দোলন কি, 3 নম্বরের আসতে পারে, বুঝে গেলে এভাবে পারবেন। তো খিলাফত আন্দোলনের যে প্রধান নেতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 নম্বরের কোশ্চেন কিন্তু মাধ্যমিকে বেশিরভাগটা এসে থাকে। তো এই খিলাফত আন্দোলনের প্রধান নেতা ছিলেন মৌলানা মোহাম্মদ আলী। মৌলানা মোহাম্মদ আলী ছিলেন এই খিলাফত আন্দোলনের প্রধান নেতা, ঠিক আছে? মানে তিনি এই নেতা দিয়েছিলেন, এই 3 জন মানুষের মধ্যে এই একজন মানুষ ছিলেন, যার নাম কি? যার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ আলী। তিনি এই আন্দোলনটার নেতৃত্ব দিয়েছিলেন, নেতা ছিলেন। তারপরে আসি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। অসহযোগ আন্দোলনের প্রথম কারণ ছিল খিলাফত আন্দোলন। 2 নম্বর কি? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল কত সালে? 1919 সালে। এটা বুঝে নিই।
হত্যাকাণ্ড হয়েছিল 1919। ভালোভাবে বোঝার চেষ্টা করো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই জালিয়ানওয়ালাবাগ এটা একটা জায়গার নাম, এবং হত্যাকাণ্ড মানে কি, ওখানে মেরে ফেলেছিল, হত্যা করেছিল, বোঝা গেল। তো এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। তো 1919 সালে এমন একটা ঘটনা ঘটেছিল যার কারণেই 1920 সালে এই অসহযোগ আন্দোলনটা শুরু হয়েছিল। তো এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কি, জালিয়ানওয়ালাবাগ মানে ধরো এই জায়গাটা হচ্ছে কি, এই একটা সুন্দর জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে কি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ, ধরো জালিয়ান, আমি অল্প লিখে দিলাম। তো জালিয়ানওয়ালাবাগ এখানে একটা জায়গা রয়েছে, সেখানে সাধারণ মানুষ এখানে কি করতে এসেছিল, অনেক মানুষ, বাচ্চা থেকে শুরু করে ঠিক আছে। তো এখানে কি করেছিল, তো এই জালিয়ানওয়ালাবাগ যে একটা জায়গা ছিল, সেই জায়গায় ভারতীয় যে সমস্ত সাধারণ মানুষ ছিল, কৃষক সমাজ মানুষ থেকে শুরু করে সবাই কি করছিল, একটা সুন্দর দিনে তারা সবাই বসে পিকনিক করছিল। অনেক মানুষ আলাদা আলাদা জায়গায় পিকনিক করছিল। আমরা যেরকম যাই বছরের প্রথম বছর যখন হয় শুভ নববর্ষ, তখন আমরা যাই ঘুরতে। তো সেরকমভাবে যখন জালিয়ানওয়ালাবাগে সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক সমাজের মানুষ, বড় বড় স্তরের মানুষ যারা ছিল তারা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাগুলো এখানে কিন্তু কি করছিল, খুব সবাই মিলে আনন্দে কিন্তু হই হুল্লো করে সেখানে পিকনিকে বসছিল। তারা পিকনিক করবে, তারা সবাই মিলে আজ একটা পিকনিক করবে। তো সেরকম সময়ে ব্রিটিশ সরকার কি করেন, ব্রিটিশ সরকার কি করেছিলেন, এটা ধরো ব্রিটিশ সরকার, এই ব্রিটিশ সরকার কি করেছিলেন, ব্রিটিশ সরকার এখানে একটা দরজা ছিল, সেই দরজা দিয়ে প্রবেশ করে এই সমস্ত মানুষগুলোকে কি করেছিল, গুলি করে কিন্তু মেরে দিয়েছিল। সমস্ত মানুষগুলোকে গুলি করে কিন্তু মেরে দিয়েছিল। অনেক সৈন্য এখানে পাঠিয়েছিলেন ব্রিটিশ সরকার, এবং অনেকগুলো সৈন্য কি করেছিল, এই সাধারণ মানুষকে কিন্তু মেরে ফেলেছিল, যার কারণে সাধারণ মানুষ কিন্তু পালাতে পারেনি। যদি ঘটনাটা অনেকটা বড়, আমি খুব সংক্ষেপে বলছি। তো প্রথম হচ্ছে জালিয়ানওয়ালাবাগে যখন অনেকগুলো মানুষ বসে পিকনিক করছিল, সেই সময়ে সেই সুযোগ নিয়ে ব্রিটিশ সরকার অনেকগুলো সৈন্যকে পাঠিয়ে দেন, এবং সেই ঢোকানোর একটাই জায়গা ছিল, সেই জায়গা দিয়ে এই সৈন্যটা ঢোকেন, এবং সেখানে অনেক যে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চাকে পর্যন্ত কিন্তু সেখানে সবাইকে কিন্তু মেরে ফেলেন। তো মেরে ফেলার কারণে কি হয়, সমস্ত মানুষ, কৃষক সমাজ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কি হয়, তাদের হত্যা হয়, তারা মারা যায় সেই জালিয়ানওয়ালাবাগে। তো তাদের যে এরকম কর্মকাণ্ড, ব্রিটিশ সরকারের যে এরকম নির্লজ্জ যে সমস্ত কর্মকাণ্ড, যে অত্যাচার, ভারতীয়দের ওপর যে অত্যাচার, সেটা কিন্তু সহ্য করার মাত্রা কিন্তু ছাড়িয়ে গেছিলো। দেখো, প্রচুর মানুষকে যদি মেরে ফেলে ব্রিটিশ সরকার, তাহলে অবভিয়াসলি কি হবে, সাধারণ মানুষের ওপর দুঃখ কষ্ট, তাদের মধ্যে আর ভয় থাকবে না, তারা কিন্তু আন্দোলনমুখী হতে বাধ্য হবে। তাদের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। তাদের কত যে মানুষটাকে অত্যাচার করলো ঠিক আছে, কিন্তু মানুষটাকে মেরেই ফেলে দিল, যার কারণে কি হলো, সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠলো এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করলেন, এবং এই অসহযোগ আন্দোলনকে কিন্তু পরবর্তীকালে যোগ দেন। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে কারণটা ছিল, মানে যার কারণেই কি হয়েছিল, অসহযোগ আন্দোলন অ্যাকচুয়ালি শুরু হয়েছিল। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919, এবং জালিয়ানওয়ালাবাগে সমস্ত নিরস্ত্র বা সেই ছোট বাচ্চা থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে যখন ব্রিটিশ সরকার গুলি করে হত্যা করে, যার কারণে কি হয়, সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই অসহযোগ আন্দোলনে যোগদান করে, যে আর আমরা পারছি না। বিভিন্ন আন্দোলন, ছোট ছোট আন্দোলনগুলো যে হয়েছিল, সেই আন্দোলন থেকে একটা বড় আন্দোলন কিন্তু গঠিত হয়, যার নাম কি, অসহযোগ আন্দোলন। এবং এই অসহযোগ আন্দোলনের প্রধান নেতা ছিলেন গান্ধীজি। পেছনে অনেক সর্বস্তরের মানুষ রয়েছেন, খিলাফত আন্দোলনের মানুষ রয়েছেন, অসহযোগ আন্দোলনের মানুষ, এই যে জালিয়ান, তো বিভিন্ন কারণে, আলাদা আলাদা কারণের মানে আলাদা আলাদা কারণে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল, সেই আন্দোলনের মানুষগুলো একত্রিতভাবে জুড়ে গিয়ে তারা একটা বিরাট বড় একটা অসহযোগ আন্দোলন শুরু করলো, যার নাম হচ্ছে অসহযোগ আন্দোলন। একটা বিরাট বড় আন্দোলন শুরু করলো, যার নাম হচ্ছে কি, অসহযোগ আন্দোলন। এবং এই এতগুলো মানুষের মধ্যে প্রধান একজন নেতা ছিলেন, যার নাম গান্ধীজি। তো এই কারণেই কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণেই কিন্তু মানুষ এই অসহযোগ আন্দোলনে যোগদান করলো। বিষয় পরিষ্কার, ঠিক আছে?
বিষয়টা পরিষ্কার? যদি বিষয়টা পরিষ্কার না হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি না হয়ে থাকে আবারও ভিডিওটা একটু পিছনে নিয়ে গিয়ে আবার কিন্তু রিপিট করার চেষ্টা করবে। দ্বিতীয়ত কি, রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টটাও হয়েছিল 1919 হয়েছিল। রাওলাট যে অ্যাক্টটা হয়েছিল সেটাও কিন্তু 1919 সালে রাওলাট অ্যাক্ট হয়েছিল। এই কারণটা কি ছিল? এই রাওলাট অ্যাক্টটা মানে হচ্ছে কি, রাওলাট অ্যাক্টটা যদি সহজভাবে বোঝাই তোমাদের, যে তুমি যদি কোনো রকম দোষ না করো, তুমি যদি বাড়িতে পড়াশোনা করো, তবুও আমি এখানে পড়া ধরছি, তুমি পারছো না, তুমি কিন্তু যথেষ্টভাবে পড়াশোনা করছো, বাড়িতে খুব ভালোভাবে পড়াশোনা করছো, কিন্তু টিউশনে এসে বা আমার কাছে এসে তুমি ঠিকঠাক মতো পড়া দিতে পারছো না, তবুও আমি তোমাকে কি করলাম, যে তুমি পড়াশোনা একদমই করো না, তোমাকে আমি প্রচুর মারলাম, বকা দিলাম, ঠিক আছে, তোমার মা বাবাকেও বলে দিলাম। তো সেরকম কি করলাম, আমি তোমাকে সেরকম দোষ চাপিয়ে তোমাকে অনেক শাস্তি দিলাম, ঠিক আছে, তোমাকে ধরো একটা ঘরে বন্দি করে দিলাম, তো অবশ্যই কি হবে, তুমি তো দোষ করোনি, তুমি তো বাড়িতে পড়েছো, তোমাকে তাও আমি কি করলাম, আমার একটা আমাদের বাড়ির একটা জেলে ভর্তি করে দিলাম, যে পড়াশোনা করে না একে জেলে ভর্তি করে দাও। তো সেরকম একটা সিচুয়েশন, মানে তুমি দোষ করোনি তবুও আমি তোমাকে জেলে ভরে দিলাম। তো সেরকম জায়গায় এমন কোনো প্রমাণ ছাড়া, তুমি এর কোনো প্রমাণ আমি কি পেলাম? পাইনি তো। তো সেরকম প্রমাণ ছাড়া যখন আমি তোমাকে জেলে ভর্তি করে দিলাম, তখন কি হবে, অবভিয়াসলি তুমি কি হবে, তুমি আমার উপর রেগে যাবে যে আমি তো কোনো দোষ করিনি তবুও আমাকে এরকম করছে। এবং কি তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা জানে যে তুমি যথেষ্ট পড়াশোনা করো, তারা তোমার পিছনে থাকবে। তো মেনলি রাওলাট অ্যাক্টেও সেটাই হয়েছিল। রাওলাট অ্যাক্ট হচ্ছিল ব্রিটিশ সরকার কি করেছিলেন, ভারতীয় যে সমস্ত মানুষরা ছিলেন সেই মানুষদেরকে তাদের কোনো রকম ধরো ব্রিটিশ সরকার যারা ছিলেন, সেই ব্রিটিশ সরকার ভারতীয় যে সমস্ত মানুষ ছিলেন, ভারতীয় যে সমস্ত সাধারণ মানুষ ছিলেন, সেই সাধারণ মানুষের ভালোভাবে বোঝার চেষ্টা করো যে ব্রিটিশ সরকার কি করেছিলেন, ভারতীয় সাধারণ যে সমস্ত মানুষ ছিলেন সেই মানুষদেরকে কিন্তু বিনা কোনো রকম ধরো তাদের মধ্যে কোনো বিনা প্রমাণে তাদেরকে, যাদেরকেই সন্দেহ হতো, ধরো একে সন্দেহ হচ্ছে, ব্রিটিশ সরকার একে সন্দেহ করছে যে এ কিছু একটা করেছে, তো তাকেই কি করলো, তার কোনো রকম প্রমাণ ছাড়াই তাকে গ্রেপ্তার করলো এবং কোথায় ভরে দিল, একটা জেলে ভরে দিল। তো ব্রিটিশ সরকার কিন্তু এরকম কার্যকলাপ করেছেন, যে কোন ব্রিটিশ সরকার যাকে ভারতীয় সমাজের যে মানুষরা রয়েছে, যাকেই সন্দেহ হতো, যাকেই মনে করতো যে এই হচ্ছে দোষী, তাকেই কিন্তু জেলে ভরে দিত এবং কোনো রকম প্রমাণ ছাড়াই। তো কোনো প্রমাণ লাগবে, যাকে তুমি জেলে ভরবে তার নির্দিষ্ট একটা প্রমাণ লাগবে যে এটা দোষ করেছে, একে জেলে ভরে দাও। কিন্তু ব্রিটিশ সরকার প্রমাণ ছাড়াই ভারতীয়দেরকে কিন্তু ধরে, মানে তাদেরকে অ্যারেস্ট করে এবং জেলে ভরে দেয়। তো এরকম একটা কার্যকলাপ কিন্তু সাধারণ মানুষের পক্ষে সহ্য করা কিন্তু সম্ভব হয়নি, যার কারণেই পরবর্তীতে তারা কিন্তু অসহযোগ আন্দোলনে যোগদান করে। তো রাওলাট অ্যাক্টের যে ছোট্ট ব্যাখ্যাটা তোমরা বলবে সেটা হচ্ছে যে রাওলাট অ্যাক্টের মাধ্যমে 1919 সালে ব্রিটিশ সরকার রাওলাট আইনের মাধ্যমে সাধারণ ভারতীয় সমাজে যারা মানুষ ছিলেন তাদের বিনা বিচারে বা বিনা প্রমাণে কিন্তু জেলে ভরে দিত, যার কারণে এই মানুষগুলো কী করে, সাধারণ মানুষ অসহযোগ আন্দোলনে যোগদান করত। ঠিক আছে, এটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। দ্বিতীয়টা কি, ব্রিটিশদের অত্যাচার কেন মানুষ আর সহ্য করতে পারছে না? প্রথম কারণটা যদি আমি বলি, যে আমাদের যে নেতা, আমাদের ভালো যে নেতা যারা ছিলেন তাদের যে সম্মান আমাদের কমিয়ে দিল, তাহলে আমাদের আর কিছুই থাকলো না। দ্বিতীয়ত কি, আমাদের যারা মানে আমাদের পারিবারিক বা পরিবারের যারা সদস্য ছিলেন তাদেরকে সবাইকে মেরে দিল, আমরা কি করলাম, আর সহ্য হচ্ছে না, আমি এবার আন্দোলনমুখী হব। এরপরে কি, রাওলাট অ্যাক্ট। আমার বাবাকে আমার পরিবারের কাউকে বিনা বিচারে বিনা ইয়েতে অ্যারেস্ট করে নিয়ে গেল, আমি কি করব, আমি তো একটু মেয়ে, আমি সাধারণ মানুষ, আমি কি করব, আন্দোলনমুখী হব, উঠে দাঁড়াবো। তো সাধারণ মানুষ এরকম কিছু কিছু কারণে কিন্তু আন্দোলন করতে বাধ্য হয় এবং সমস্ত আন্দোলন পরবর্তীতে একত্রিতভাবে মিলিতভাবে কিন্তু একটা বড় আন্দোলন গঠিত হয়, যেটার নামই হচ্ছে অসহযোগ আন্দোলন। বারংবার বলছি। এবার হচ্ছে ব্রিটিশদের অত্যাচার। তো এই অসহযোগ আন্দোলন আরেকটা কারণে ঘটেছিল, যেটা হচ্ছে ব্রিটিশদের অত্যাচার। তো ব্রিটিশ সরকার যে শুধুমাত্র খিলাফত আন্দোলন বা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রাওলাট অ্যাক্ট, এইগুলোর মধ্যেই যে ব্রিটিশ সরকারের অত্যাচার সীমাবদ্ধ ছিল সেটা কিন্তু নয়। ব্রিটিশ সরকার সাধারণ মানুষের ওপর যেভাবে অত্যাচার করতো, তাদের কিন্তু জোর জবরদস্তি কিন্তু খাজনা দিতে বাধ্য করতো সাধারণ মানুষকে, কৃষক সমাজের মানুষকে। এবং যদি কোনো কৃষক সমাজের মানুষ তাকে খাজনা দিতে না পারে,
বা রাজস্ব দিতে না পারতো, তাহলে কিন্তু সেই সাধারণ মানুষকে প্রচুর পরিমাণে কিন্তু অত্যাচার করতো, তাকে মারা হতো, তাকে খেতে দেওয়া হতো না, ঠিক আছে। তো এই সমস্ত অত্যাচারের কারণেই একসময় সাধারণ যারা মানুষ ছিলেন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে এই অসহযোগ আন্দোলনে যোগদান করেন, ঠিক আছে। তাহলে এখান থেকে একজন মানুষ যোগদান করলো, অনেকগুলো মানুষ, এখান থেকে অনেকগুলো মানুষ, আবার এখান থেকে অনেকগুলো মানুষ যোগদান করলো, এখান থেকে অনেকগুলো মানুষ যোগদান করলো। তো এরকম অনেকগুলো আন্দোলনের যোগদানের কারণে অনেকগুলো আন্দোলনের যে মানুষ ছিলেন তারা একত্রিত হয়ে এই অসহযোগ আন্দোলন কিন্তু শুরু করলেন। বিষয়টা ক্লিয়ার? এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, তাহলে অসহযোগ আন্দোলনের যে কারণটা রয়েছে সেটা তোমরা খুব সহজেই লিখতে পারবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বুঝতে পেরেছো কিনা। তো এবার যেটা আমরা আলোচনা করব, এরপরেই আমরা আলোচনা করব এই অসহযোগ আন্দোলনের কর্মসূচি কী কী কাজ করেছিলেন। এই আন্দোলন যখন চলছিল তখন সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কী কী কাজ করেছিল, তারপরে হঠাৎ এই আন্দোলনটা বন্ধ হয়ে গেল কেন। এই দুটো বিষয় কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর প্রত্যাহারের কারণটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখতেই পেলে। তো চলো এরপরে সেটা আলোচনা করি। সহজভাবে জিনিসটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবে। প্রথম যে পয়েন্টটা রয়েছে, যে আমরা জানলাম কর্মসূচি মানে কি, কোনো লক্ষ্য পূরণের জন্য যে কাজ সেটাকে বলা হচ্ছে কর্মসূচি। আমি ভাত খাবো, আমার খিদে পেয়েছে, তো আমি কি করব, সেই ভাত খাওয়ার জন্য সেটা আমার লক্ষ্য, সেটার জন্য আমি কি করব, রান্না করব। তো রান্না করাটা হচ্ছে কর্মসূচি। তো মেইনলি এখানকার এখানে যেহেতু আমরা সেখানে ভাত নিয়ে আলোচনা করছি না, এখানে মেইনলি আলোচনা করছি অসহযোগ আন্দোলন সম্পর্কে। এই অসহযোগ আন্দোলনের কর্মসূচি মানে এই অসহযোগ আন্দোলনটাকে সফল করার জন্য মানুষ যে কাজগুলো করছিল সেগুলো হচ্ছে কর্মসূচি। তো মানুষ কি কি অ্যাকচুয়ালি কাজ করেছিল, তো দেখো কর্মসূচি মানে কি কি কাজ করেছিল। প্রথম যেটা করেছিল, যেহেতু ব্রিটিশরা আমাদের সারা ভারতবর্ষে শাসন পরিচালনা করছিল, তাই ব্রিটিশদের যে সমস্ত জিনিস রয়েছে সেই সমস্ত জিনিস কিন্তু এক কথায় সমস্ত কিছু জিনিস ছেড়ে দিয়েছিল। আমি প্রথমে লিখে পড়িয়েছি কিন্তু ভিডিওটা হয়নি, ঠিক আছে, কারণ স্টোরি ফুল হয়ে গেছে স্টোরেজ। তো যাই হোক, আবারও শুরু করছি। এখানে আমি লিখে পড়াচ্ছিলাম কিন্তু ভিডিওটা হয়নি, ঠিক আছে। আবার আমি এখানে যেহেতু এঁকে নিয়েছি আবার আমি পড়াচ্ছি। তো মেইনলি হচ্ছে আমি লিখলাম যে সরকারি স্কুল বন্ধ, মানে স্কুল বা কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কি করলো, সরকারি স্কুল বা কলেজে যাওয়া বন্ধ করে দিল। কেন যাবে না, কারণ সেগুলো তো ব্রিটিশ সরকার অধীনে রয়েছে, পরিচালনা করছে কি ব্রিটিশ সরকার, তো তাদের স্কুলে আমরা কেন যাব। তো যে সমস্ত কলেজ বা স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কি করলো, স্কুল বা কলেজে যাওয়া বন্ধ করে দিল, এবং যে সমস্ত প্রাইভেট বা জাতীয় স্কুল রয়েছে সেগুলোতে তারা ভর্তি হলো। তাহলে প্রথম তাদের কর্মসূচিটা কি, সরকারি স্কুল বন্ধ বা বর্জন, সরকারি স্কুলে যাওয়া কি করে দিল, বন্ধ বা বাদ করে দিল। এটা তাদের এক নাম্বার কর্মসূচি। তারা কি কাজ করলো, সরকারি স্কুল বা কলেজে যাওয়া বাদ দিয়ে দিল। দ্বিতীয় তারা কি করলো, সরকারি স্কুল কলেজে যাওয়া বাদ করে দিল। দ্বিতীয় তারা কি করলো, সরকারি চাকরি বর্জন। যে সমস্ত চাকরিজীবী মানুষগুলো ছিল যারা সরকারি স্কুলে বিভিন্ন আইনের পদে কাজ করতো, এছাড়া বিভিন্ন চাকরিতে তারা জব করতো, বিভিন্ন সরকারি চাকরিতে যারা নিযুক্ত ছিল, তারা কি করলো, যে সমস্ত মানুষ সরকারি চাকরি করতো সেই সমস্ত সরকারি চাকরি তারা কি করলো, ছেড়ে দিয়ে তারা এই অসহযোগ আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেল। তো মানুষ দেখো কি কি কাজ করেছে, যারা সরকারি চাকরি করত, যারা সরকারি আইনজীবী ছিল, সরকারি চাকরির সাথে নিযুক্ত ছিল, সেই সমস্ত ব্যক্তিরাও কি করলো, সরকারি চাকরি বর্জন বা বন্ধ করে দিল। কারণ যেহেতু সেই সরকারি চাকরির মাসে মাসে টাকা কে দেবে, অবশ্যই ব্রিটিশ সরকার। তো ব্রিটিশ সরকারের সেই সমস্ত জিনিসকে বর্জন করাই তাদের মূল উদ্দেশ্য, এবং এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল উদ্দেশ্য। তো প্রথমে সরকারি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সরকারি স্কুল বা কলেজে যাওয়া বন্ধ করে দিল। দ্বিতীয় থেকে সরকারি চাকরি বর্জন, যে সমস্ত সরকারি চাকুরিজীবী ছিল তারা কি করলো, সরকারি যে সমস্ত চাকরিতে নিযুক্ত ছিল তারা সেই সরকারি চাকরি বাদ দিয়ে বর্জন করে দিয়ে তারা কি করলো, সেই অসহযোগ আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেল। এটা তাদের 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার কি কি কাজ করলো, কর্মসূচি। প্রথম হচ্ছে বিদেশি দ্রব্য বর্জন। বিদেশি দ্রব্য, আচ্ছা এই যে দেখো ব্রিটিশরা কি করতো, ব্রিটিশরা হচ্ছে যেহেতু ব্রিটিশ তারা অন্য দেশ থেকে আসছে, তো অন্য দেশের যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো তারা ভারতে নিয়ে আসলো। ধরো এটা হচ্ছে ব্রিটিশদের দেশ, আর এটা ধরো আমাদের দেশ, ভারতবর্ষ। তো তারা কি করতো, তাদের দেশ থেকে, ধরো এটা আম, তো সেই তাদের দেশ থেকে কি করতো, তাদের দেশ থেকে আমাদের দেশে কিন্তু সেই আম বা বিভিন্ন জামা কাপড় তারা কিন্তু এনে রাখতো। ধরো আমি আম,
তাহলে তাদের দেশ থেকে আমাদের ভারতে কি আনছে, আমগুলো আনছে। তো তারা আমাদের ভারতীয়রা কী করছে, সেই আমগুলো কিনে কিনে তারা কিন্তু খাচ্ছে। তো মেইনলি যখন তারা এই আম মানে তাদের দেশ থেকে ভারতীয় আম নিয়ে আসছে, তাদের দ্রব্যগুলো কি হচ্ছে, এখানেই বিক্রি হচ্ছে, সাধারণ মানুষ এগুলো খাচ্ছে এবং টাকাটা কে পাচ্ছে, ব্রিটিশ সরকার। তো কি করলো, মেইনলি বিদেশি দ্রব্য বর্জন করে দিল, বাদ দিলে আমরা আর বিদেশি যে কোনো দ্রব্য কিনবো না। আমরা কি করব, নিজেদের দেশের, ধরো নিজেদের দেশে আমাদের ছোটো ছোটো আম রয়েছে, তো এগুলোই কি করব, আমরা খাবো। তবুও আমরা কি করবো না, সেই বিদেশিদের আনা যে সমস্ত দ্রব্য, যে সমস্ত জিনিস, সেই সমস্ত দ্রব্য আমরা কিনবো না। ধরো জামা, বিদেশ থেকে ধরো জামা এখান থেকে ভারতে আনলো, সেই জামাগুলো আমরা পরছি, তো আমরা কি করব, আর বিদেশি জামা কাপড় পরবো না। আমাদের নিজে হাতে গোনা যে সমস্ত জিনিস রয়েছে সেগুলোই আমরা পরবো। তো মেইনলি কাজটা কি করলো, বিদেশি দ্রব্য বর্জন, মানে বিদেশি যে সমস্ত দ্রব্য রয়েছে, যে সমস্ত জিনিস রয়েছে, সেই সমস্ত জিনিসের ব্যবহার কি করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। কী করলো, ভারতীয় জনতারা বা জনগণরা। তো বোঝা গেল বিদেশি দ্রব্য বর্জন। তাহলে দেখো, বিদেশিদের যে সমস্ত জিনিসপত্র রয়েছে, সেই সমস্ত জিনিস যখন এরা আর ব্যবহার করছে না, তখন কি করবে, এই বিদেশিদের দ্রব্য যখন তারা আর ব্যবহার করছে না, তখন তারা নিজেদের দেশে যে ছোট্ট আমটা রয়েছে সেটাই তারা খাওয়া শুরু করবে। তাহলে কি, নিজের দেশের যে জিনিসকে কি বলা হয়, স্বদেশ। তো স্বদেশী দ্রব্য মানে আমাদের নিজেদের যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোর ব্যবহার করব। সেই দ্রব্যর ব্যবহার যখন বন্ধ করে দেবে, তখন আমাদের নিজেদের দেশে যে জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার বন্ধ। খুব সোজাভাবে যদি বলি, যে তোমার বন্ধু আর তোমার সাথে যদি ঝগড়া হয়, তাহলে দেখবে তুমি তোমার সেই বন্ধুটার জিনিস নেওয়া কী করে দেবে, বন্ধ করে দেবে। তার রাবার, তার পেন্সিল, যে সমস্ত জিনিস তুমি নিতে, সেই সমস্ত জিনিসের ব্যবহার মানে তুমি বন্ধ করে দিলে, মানে সেটা কি, বিদেশি দ্রব্য ধরো, সেটা তুমি বন্ধ করে দিলে। এবং নিজের যে জিনিসগুলো রয়েছে, তোমার একটা ছোট্ট রোল রয়েছে, সেটা দিয়ে তুমি কাজ চালানো শুরু করবে। তো সেটাই, যখন তুমি বিদেশি দ্রব্যটা বর্জন করে দিচ্ছ, তোমার নিজেদের জিনিসগুলো কি করছো, নিজেদের যে জিনিসগুলো রয়েছে সেটা যেরকমই হোক না কেন, সেটা তুমি ব্যবহার কি করছো, ব্যবহার করছো। খুব সুন্দরভাবে আলোচনা করব যে এই যে আন্দোলন, সমস্ত স্তরের মানুষ, ভারতবর্ষের যে সমস্ত কৃষক সমাজ রয়েছে, যারা চাকরিজীবী রয়েছে, যারা ছাত্রছাত্রী রয়েছে, সমস্ত স্তরের মানুষ কিন্তু এই আন্দোলনে যোগদান করে। এত সুন্দর একটা বড় আন্দোলন, যার নেতা ছিলেন গান্ধীজি। তো এত বড় একটা আন্দোলন হঠাৎ করে থেমে গিয়েছিল, কিন্তু কেন, মানে প্রত্যাহার করে নিয়েছিল যিনি নেতা ছিলেন মহাত্মা গান্ধী। তিনি এত বড় একটা সুন্দর আন্দোলনকে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এত সুন্দর একটা আন্দোলন হঠাৎ তিনি প্রত্যাহার করে নিলেন, বন্ধ করে দিলেন, কেন? এর কারণগুলো এখন আমরা খুব স্পষ্টভাবে ক্লিয়ারলি কনসেপ্ট ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই কিন্তু বোর্ডের দিকে তাকাবে এবং প্রত্যেকটা জিনিস বুঝবে। এই একটা ভারতের ম্যাপ, সেই ম্যাপে এই যে এখানটা হচ্ছে উত্তরপ্রদেশ, কি উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশের একটা জায়গার নাম ছিল, সেই জায়গাটার নাম হচ্ছে কি চৌরি চৌরা। জায়গাটার নাম কি, চৌরি চৌরা। তো চৌরি চৌরা নাম, জায়গাটার নাম হচ্ছে চৌরি চৌরা, চৌরি চৌরা, চৌরা। তো উত্তরপ্রদেশের যে চৌরি চৌরা যে জায়গাটা রয়েছে, সেই চৌরি চৌরা জায়গায় কি হয়, চৌরি চৌরা যে জায়গাটা রয়েছে সেই জায়গায় পুলিশ কর্মী যারা ছিলেন, সেই পুলিশদের সাথে কি হয়, পুলিশদের সাথে সাধারণ যারা মানুষ ছিলেন তাদের কি হয়, এটা পুলিশ, এটা কি সাধারণ মানুষ। তো পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে কি হয়, মারামারি হয়। তো প্রথমেই এই জিনিসটা বোঝার আগে আমরা আগেই পড়েছি যে গান্ধীজি ছিল হচ্ছে সত্যের প্রতীক, তিনি অহিংসার প্রতীক, তাই না? তিনি সবসময় শান্তির প্রতীক। তিনি কিন্তু কোনো রকম কোলাহল, কোনো রকম দ্বন্দ্ব, ঝগড়া, মারামারি এ সমস্ত কিছু কিন্তু পছন্দ তিনি করতেন না। কিন্তু যখন উত্তরপ্রদেশের চৌরি চৌরা নামক জায়গা, যখন সাধারণ মানুষের সঙ্গে যখন পুলিশ কর্মীর ঘাতাঘাতি হলো, সংঘাত হলো, মারামারি হলো, তখন সেই কারণে কিন্তু গান্ধীজি এই যে আন্দোলনটা, অসহযোগ আন্দোলন, সেটা কিন্তু প্রত্যাহার করেছিলেন। কেন? কারণ চৌরি চৌরা নামক ঘটনার জন্য। চৌরি চৌরা কেন? কারণ জায়গাটার নামই হচ্ছে চৌরি চৌরা। তো চৌরি চৌরা নামক ঘটনাটা মেনলি 1922 সালে হয়। সেই 1922 সালে যখন 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয় এবং 1922 সালে যখন পুলিশ কর্মীর সাথে সাধারণ মানুষের যখন সংঘাত ঝগড়া বাঁধে, তখন গান্ধীজি যেহেতু শান্তির প্রতীক, তিনি যেহেতু অশৃঙ্খলা বা শৃঙ্খলা, শান্তি পছন্দ করেন, তাই তিনি এরকম মারামারি, ঝগড়া, এরকম একটা অশান্তিময় তিনি কিন্তু পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু তিনি সহ্য করতে পারেননি। যার কারণেই তিনি কিন্তু
সালে ঘটা এই চৌরি চৌরা নামক ঘটনার কারণেই কিন্তু তিনি এই আন্দোলনটা, অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করে নেন, বন্ধ করে দেন। বোঝা গেল? তাহলে কি চৌরি চৌরা ঘটনা, ফার্স্ট পয়েন্ট হচ্ছে চৌরি চৌরা ঘটনা। চৌরি চৌরা নামক ঘটনা। তো মেইনলি চৌরি চৌরা নামক ঘটনা, এই যে চৌরি চৌরা নামক ঘটনার কারণেই কিন্তু গান্ধীজি কি করেন, এই আন্দোলনটা প্রত্যাহার করেন। এই পয়েন্টটা তোমরা কিভাবে লিখবে? পয়েন্টটা লিখবে যে উত্তরপ্রদেশের চৌরি চৌরা নামক স্থানে যখন সাধারণ পুলিশ কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, তখন গান্ধীজি কিন্তু সেই সময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু পুলিশ কর্মী এবং সাধারণ মানুষের সংঘর্ষের ফলে একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতির সৃষ্টি হয়। গান্ধীজি যেহেতু তিনি এসব কিছু পছন্দ করতেন না, তাই তিনি কি করে দেন, এই অসহযোগ আন্দোলনটা এই কারণে বন্ধ করে দেন। শুধুমাত্র যে এই কারণটাই ছিল, এই কারণের জন্য বন্ধ করে দিয়েছিল সেটা কিন্তু নয়, আরেকটা কারণ ছিল। কি কারণ? একটা হচ্ছে হিংসার সৃষ্টি। হিংসার সৃষ্টি হিংসার সৃষ্টিটা কি? হিংসার সৃষ্টিটা হচ্ছে যে তো হিংসার সৃষ্টিটা হচ্ছে যে যখন এই যে পুলিশ কর্মী, যখন এদের সাথে এদের মারামারি হয়, পুলিশ কর্মীর সাথে সাধারণ মানুষ, তখন এই সাধারণ মানুষ উত্তেজিত হয়ে যায় যে তারা আমাদের সাথে মারামারি করছে, তাহলে আমরাও লড়বো। তো এই যে তাদের মধ্যে একটা উত্তেজিত ভাব চলে আসে, তখন এই উত্তেজিত জনতা কি করে দেয়, পুলিশদের যে থানা ছিল, ঠিক আছে, এদের যে থানা ছিল সেই থানায় কি করে দেয়, আগুন লাগিয়ে দেয়। বোঝা গেল? তাহলে এই সমস্ত উত্তেজিত জনতাগুলো কি করে, এই সমস্ত উত্তেজিত জনতাগুলো তারা একেবারে রেগে গেছে। তো সেই উত্তেজিত জনতারা হচ্ছে কি করে দেয়, পুলিশ কর্মীর যে থানা, সেই থানায় তারা আগুন লাগিয়ে দেয়। এবং যেহেতু এরকম একটা আরো বেশি বিশৃঙ্খলাময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, একটা অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তাই গান্ধীজি কিন্তু এই আন্দোলন প্রত্যাহার করে নেন। বোঝা গেল? তো প্রথম হচ্ছে কি, চৌরি চৌরা নামক ঘটনার কারণে, প্রথম হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে পুলিশ কর্মীর সংঘাতের কারণে বাদ দিয়ে দিল, বন্ধ করে দিল। হিংসার সৃষ্টি মানে কি, এই যে উত্তেজিত জনতারা যখন তারা থানায় আগুন লাগিয়ে দিল, দেখো মহাত্মা গান্ধী কিন্তু সর্বদা চেয়েছেন একটা একটা শৃঙ্খলাময় পরিস্থিতি বা একটা শান্তির পরিস্থিতির মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। কিন্তু প্রতিবাদ তো সেরকম হয় না, তাই না? আন্দোলন তো সেরকম হয় না। তো উত্তেজিত জনতা কী করে, পুলিশদের যে থানা সেখানে তারা আগুন লাগিয়ে দেয়, এবং যার কারণে কি হয়, গান্ধীজি এটা পছন্দ করতেন না, তাই তিনি এই আন্দোলন প্রত্যাহার করে দেন, বন্ধ করে দেন। ঠিক আছে? এর পরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে জনগণের অভাব। জনগণের প্রস্তুতির অভাব। তো জনগণের প্রস্তুতির অভাব। গান্ধীজি কিন্তু আমরা দেখলাম যে প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু গান্ধীজির এই আন্দোলনে কিন্তু যোগদান করেছিল, কিন্তু তবুও গান্ধীজির কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছিল যে জনসংখ্যার একটু অভাব রয়েছে, সমস্ত মানুষ এই আন্দোলনে যোগদান করেনি। তো এই যে জনগণ, তার মধ্যে যে এই সমস্ত চিন্তা ভাবনা যে জনগণ এই আন্দোলনে যোগদান করেনি, তো জনগণের যুক্ত না করার জন্য, মেনলি জনসংখ্যা বেশি না হওয়ার কারণে কি করে দেন, তিনি এই আন্দোলনটা প্রত্যাহার বা বন্ধ করে দেন। তুমি বলো, স্কুলে কোনো রকম যখন খেলা হয় ধরো, বা যখন কোনো ঘুরতে নিয়ে যায় স্বাধীনতা দিবস উপলক্ষে, সেই দিন যদি ধরো কেউ না যায়, স্কুলেই না যায়, তাহলে কি তাদের দুটো ছেলেকে নিয়ে রাস্তায় ঘুরবেন না? তো জনতার অভাবে কি হবে, সেটা বাতিল করে দেবে স্যারেরা, যে লাগবে না, দুটো ছাত্র মেনলি স্টুডেন্ট আসছে, তো আজকে লাগবে না, অন্যদিন করব। তো মেইনলি এখানেও এটা হয়েছিল যে জনগণের প্রস্তুতির অভাব, অর্থাৎ এই যে অসহযোগ আন্দোলনে প্রচুর মানুষ আমরা জানি অংশগ্রহণ করেছে, কিন্তু গান্ধীজির মনে হয়েছিল যে বেশিরভাগ মানুষ এই আন্দোলনে কিন্তু যোগদান করেনি, যার কারণে কিন্তু পরবর্তীতে তিনি এই আন্দোলনটা জনগণের যুক্ত না হওয়ার জন্য তিনি এই আন্দোলনটা মেনলি
বন্ধ করে দেন। তাও ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা কীভাবে লিখবে যে এই অসহযোগ আন্দোলনের সর্বস্তরের মানুষ যুক্ত না থাকার কারণে গান্ধীজি এই আন্দোলন বন্ধ করে দেয়। এটা হচ্ছে সহজ ভাষায় তোমরা পয়েন্টটার ব্যাখ্যাটা লিখবে। তাহলে এটা হয়ে গেল তোমাদের প্রথম পয়েন্ট। আমরা দেখলাম যে কেন এই অসহযোগ আন্দোলনটা কেন হয়েছিল। দ্বিতীয়ত এর কর্মসূচি কী কী ছিল, কী কী কাজ করেছিল সাধারণ মানুষ। তৃতীয়ত এই যে এই অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের কারণ কী ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা মাধ্যমিক 7, 1 এবং 4 কিন্তু এসেছিল। তো অবশ্যই এই কোশ্চেনটা কিন্তু রেডি রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে, এবং কোন কোন বিষয়ে কোন কোন টপিকের ভিডিও চাই তোমাদের অবশ্যই কিন্তু বলবে। আর এই ভিডিওটা মেনলি মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এইটুকুই। এর পরের পার্টে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় আলোচনা নিয়ে। তো চলো আজকের মতো এইটুকুই।